আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন, সেটা নিশ্চিতভাবেই ভারত জানে এবং নিশ্চিতভাবেই তাকে যিনি বিমানবন্দর থেকে হিন্ডন বিমান ঘাঁটি থেকে অভ্যর্থনা জানিয়েছিলেন সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও বিষয়টা জানেন। বাংলাদেশকে 2024-এর 5ই আগস্টের পর থেকেই ভারত নিরাপত্তার লেন্স দিয়ে দেখছে এবং সেই তরফেই তারা আন্তর্জাতিক মিত্র শক্তিগুলোকে, সকল পক্ষকেই, এমনকি ব্রিক্সের রাশিয়া চীনকেও জানিয়ে রেখেছে যে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি কারো বিনিয়োগের জন্যেই মঙ্গলজনক হবে না। গত মে মাসে প্রথম আনন্দবাজারকে সাক্ষাৎকার দিয়ে যখন শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে খুব শিগগিরই মাথা উঁচু করে দেশে ফিরব, তখন থেকেই এই নিয়ে একটা তোলপাড় আলোড়ন জল্পনা ছিল যে শেখ হাসিনা যে দেশে আছেন ভারতের সমর্থনে এবং ভারতের পরামর্শেই এমন একটা ঘোষণা শেখ হাসিনা এমন একটা সময়ে দিতে পারছেন কিনা কিংবা দিলেন কিনা। তারপর শেখ হাসিনা সেখানেই থেমে থাকেন নাই। এরপর তিনি এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে বলে দিয়েছেন যে এ বছরের মধ্যেই তিনি দেশে ফিরবেন। এর মধ্যে বাংলাদেশ সহ ভারতের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে আওয়ামী লীগের নেতাদেরকেও তার নির্দেশনা দেওয়া হয়ে গেছে যে তারা যাতে দলকে সেভাবে প্রস্তুত করে যাতে তিনি খুব শিগগিরই 6 মাসের মধ্যে দেশে ফিরলে দল যাতে সেখানে তাকে যথাযথভাবে স্বাগত জানাতে প্রস্তুত থাকে। এরপর সর্বশেষ যে সাক্ষাৎকারটা শেখ হাসিনা দিয়েছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে, টেলিফোন সাক্ষাৎকার, প্রথম টেলিফোন সাক্ষাৎকার 2024-এর 5ই আগস্টের পর, সেই সাক্ষাৎকারে তো তিনি বলেই দিয়েছেন যে এবছর ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন এবং দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। এর মধ্যে ভারতের সংবাদ মাধ্যমে কিন্তু শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে এ ধরনের বক্তব্য দিচ্ছেন, ভারতের এ বিষয়ে মতামত কি, কিংবা ভারত কিভাবে দেখছে বিষয়টা। শেখ হাসিনা বারবারই বলেছেন যে বাংলাদেশ সরকার চায় কিনা কিংবা কোন পক্ষ কিভাবে দেখলো তার ওপর তার দেশে ফেরাটা নির্ভরশীল নয়। তিনি নিজ সিদ্ধান্তে দেশে ফেরার কথা ঠিক করেছেন এবং তার নেতা কর্মী সমর্থকেরা যখন দুর্বিষহ জীবন যাপন করছে, হামলা মামলা অত্যাচার নির্যাতনের মুখে, তখন তিনি মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়েই দেশে ফিরতে প্রস্তুত। এবং রয়টার্সকে তিনি যে কথাটা বলেছেন যে যদি মরণ হয় মরণ হবে, তিনি সে মাটিতে ফিরে মরতে চান যে মাটিতে তার বাবা মায়ের রক্ত ঝরেছে, তার বাবা মায়ের কবর আছে। এবং তিনি এটাও বলেছেন যে আদালতে তিনি শুধু আত্মসমর্পণ করবেন তাই নয়, তিনি আওয়ামী লীগের আরও যেসব নেতারা বিশ্বের বিভিন্ন দেশে আটকা পড়ে আছেন, নির্বাসনে আছেন, তাদেরকে সহ গিয়েই তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান। এমনকি তিনি মনে করিয়েছেন যে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী সমর্থকদের বিরুদ্ধে এমন সব মামলা আছে যে তারাও কেউ বাড়িতে বাস করতে পারছেন না, এলাকায় থাকতে পারছেন না, আত্মগোপনে থাকতে হচ্ছে। শেখ হাসিনা সকলকেই বলেছেন যে তোমরাও আসো একদিন, আমরা সকলে মিলে আদালতে আত্মসমর্পণ করি। মানে শেখ হাসিনা ফিরছেন, শুধু ফিরছেন এ ঘোষণা দিয়েছেন তাই নয়, তিনি ঠিক কি পরিকল্পনা নিয়ে ফিরছেন, গিয়ে তার রাজনৈতিক কর্মসূচিটা কি সেটাও স্পষ্ট করে দিয়েছেন এবং সেই রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে দলকে প্রস্তুত হতে বলেছেন। শুধু তাই নয়, দেশে বিদেশে নেতাদের একত্র করে দেশে ফেরার বিষয়, একটা শোডাউনের বিষয়ে যে তাদের এক রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে, তালিকা প্রস্তুত হয়েছে, এক রকমের ঐকমত্য হয়েছে, সেগুলো স্পষ্ট করে দিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। এবং এই যে প্রকাশ্য সাক্ষাৎকারগুলো একেবারে ডেডলাইন দিয়ে, তখন বারবারই প্রশ্ন আসছিল যে তার যে স্বাগতিক দেশ, তিনি যেই দেশের আতিথ্যে আছেন, সেই দেশ এই বিষয়টা কিভাবে দেখছে। ভারতই কি তাহলে তাকে এমন একটা পরামর্শ, এমন একটা সমর্থন জানিয়েছে যে ডিসেম্বরের মধ্যে তার দেশে ফেরার পথ পরিষ্কার হবে? ভারত এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ শুরু করেছে। এমনকি মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে যে বৈঠক হয়েছে
পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিংবা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের, মার্কো রুবিও সাত তাড়াতাড়ি হঠাৎ যে ভারতে দৌড়ে এলেন ইরান সংকটের মুখে ভারতের সঙ্গে সম্পর্কটা তলানিতে গিয়ে ঠেকার পর, সেখানে যে ভারত অত্যন্ত গুরুত্বের সঙ্গে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যে এবং এই অঞ্চলের নিরাপত্তা রক্ষায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে ভারতের অবস্থান জোরদার করতে, পাকাপোক্ত করতে কিংবা সেই সম্পর্কটা বজায় রাখতে হলে যে বাংলাদেশে শেখ হাসিনার ফেরার পথ করতে হবে, আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর তৈরি করতে হবে, সেটা ভারত পরিষ্কার করে বলে দিয়েছে। এবং সেটা মে মাস থেকে শেখ হাসিনার এতটা সুদৃঢ়ভাবে আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশে তিনি ফিরবেন, মাথায় উঁচু করে ফিরবেন, খুব শিগগিরই ফিরবেন, সেসব বলার একটা কারণ হতে পারে বলে ভারত সহ বিভিন্ন পর্যায়ের আন্তর্জাতিক বিশ্লেষকরা এমন বিশ্লেষণ করলেও ভারত ঠিক কি ভাবছে, তাদের আনুষ্ঠানিক অবস্থানটা কি, সেটা এখন পর্যন্ত পরিষ্কার বোঝা যাচ্ছিল না। কিন্তু সব শেষে অবশেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সাপ্তাহিক প্রেস ব্রিফিং হয়, মিডিয়া ব্রিফিং হয় প্রতি মঙ্গলবার, সেই মঙ্গলবারের মিডিয়া ব্রিফিংয়ে শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ ভারতীয় সাংবাদিক, বাঙালি সিনিয়র সাংবাদিক যিনি ভারতের দিল্লি প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, গৌতম লাহিড়ী রণধীর জয়সওয়ালকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে সরাসরি প্রশ্ন করেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সম্প্রতি ঘোষণা দিয়ে দিয়েছেন যে তিনি দেশে ফিরে যাবেন, ডিসেম্বরের মধ্যে ফিরবেন, এ বিষয়ে ভারত কি ভাবছে। তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রণধীর জয়সওয়ালের একটা উত্তর না দিয়ে, জবাব না দিয়ে কোনো উপায় থাকে না। তবে শেখ হাসিনা যেমন বলেছেন আগেই ভারতের সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে যে এই সিদ্ধান্ত তার ব্যক্তিগতভাবে, তার একান্তই তার, এবং তিনি কবে দেশে ফিরবেন সেটা অন্য কারো ওপর কখনোই নির্ভর করে না। সেই একই কথা কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত বছর ডিসেম্বরে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় এনডিটিভির সম্পাদকের এক প্রশ্নের জবাবে বলেছিলেন। তিনি বলেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক ততদিন ভারতে থাকবেন যতদিন তিনি থাকা প্রয়োজন মনে করবেন, এবং তখন মনে করিয়ে দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা নিরাপত্তা পরিস্থিতির মুখোমুখি হয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, এবং যে কথা তিনি 2024-এর 5ই আগস্টের পর ভারতের সকল রাজনৈতিক দলকে সংসদে ডেকে বলেছিলেন, সেটাও বলেছেন যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে ভারতকে খুব স্বল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়েছিল, এবং শেখ হাসিনার নিরাপত্তার জন্যে বাংলাদেশ রাষ্ট্রের অনুরোধে তখন ভারত তার আকাশ সীমা খুলে দেয়, এবং শেখ হাসিনা নিরাপত্তার জন্য খুব স্বল্প সময়ের জন্য বাংলাদেশের সামরিক বিমানে করে ভারতের একটা সামরিক বিমান ঘাঁটিতে এসে অবতরণ করেন। কতদিনের জন্য এসেছেন, কি স্ট্যাটাসে এসেছেন, কতদিন থাকবেন, সেটা কিন্তু 2024-এ 5ই আগস্টে এক রকমের ব্যাখ্যা করার মতো বা সেই নিয়ে আলাপ আলোচনা করার যে পরিস্থিতি ছিল না, সে কথাটা ওই আগস্ট থেকেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন জন বারবার বলে এসেছেন। ঠিক সেই জায়গাটিতেই এ দফায় যখন রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হয়েছে যে শেখ হাসিনা দেশে ফিরে যেতে চান, সে বিষয়ে ভারত কি ভাবছে, তখন রণধীর জয়সওয়াল এক রকমের ভীষণ আনুষ্ঠানিক যে উত্তর ভারত 2024-এর সেপ্টেম্বরে প্রথম যখন ইউনূস সরকার হঠাৎ বলে বসলো শেখ হাসিনাকে ভারতের প্রত্যর্পণ করতে হবে, তখন থেকেই যেই উত্তরটা ভারত সরকার, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দিয়ে আসেন, তিনি সেই উত্তরটাই দিয়েছেন। তিনি বলেছেন প্রত্যর্পণ একটা আইনি বিষয়, এবং প্রত্যর্পণ ইস্যুতে যে কোনো সমাধান আইনগতভাবেই হতে হবে। ভারতের জন্য শেখ হাসিনা কোনো বন্দী নন যে তাকে প্রত্যর্পণ করা হবে। শেখ হাসিনাকে ভারত পেয়েছে প্রধানমন্ত্রী মর্যাদায়, এবং ভারত পেয়েছে সামরিক বিমানে করে তিনি নিরাপত্তা
বার্তার জন্য ভারতে এসে অবতরণ করেছেন সেই পরিস্থিতিতে। এবং বারবারই ভারতীয় সংবাদ মাধ্যম, সাংবাদিকরা জানতে পেরেছে যে শেখ হাসিনা ভারতের অতিথি হিসেবেই যেমন ছিলেন, এসেছিলেন 2024-এর 5ই আগস্টে, এখনো তিনি সেই স্ট্যাটাসেই আছেন। তিনি কোনো রাজনৈতিক আশ্রয় নাই, তার পাসপোর্ট ভিসার স্ট্যাটাস কোনো বদলে যায় নাই, এবং শেখ হাসিনা একজন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের মর্যাদাতেই অতিথি মর্যাদায় আছেন ভারতে। এবং ভারতের সকল রাজনৈতিক দলের মধ্যে একটা ঐকমত্য 2024-এর আগস্টেই হয়েছিল যে শেখ হাসিনা তার যতদিন প্রয়োজন, তিনি যতদিন চাইবেন ততদিন পর্যন্ত অতিথি মর্যাদাতেই ভারতে থাকতে পারবেন। কাজেই শেখ হাসিনা যে বলছেন এই সিদ্ধান্ত একান্ত তার, তিনি দেশে ফিরবেন 2026-এর ডিসেম্বরের মধ্যে, মানে এবছর ডিসেম্বরের মধ্যে, সে বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কোনো মন্তব্য থাকবে না সেটাই স্বাভাবিক। কারণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তো শেখ হাসিনা কবে দেশে ফিরবেন সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখে না। শেখ হাসিনাকে প্রত্যর্পণ করারও এখন কোনো আইনি ভিত্তি ভারত খুঁজে পায় না, কারণ ভারতে তিনি কোনো বন্দী হিসেবে গ্রেফতার হন নাই, বা তাকে তিনি অনুপ্রবেশ করে ঢুকে গেছেন, না জানিয়ে ভারত রাষ্ট্রকে ঢুকে গেছেন, এবং তারপর তাকে অপরাধী হিসেবে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের সরকারের অনুরোধে। শেখ হাসিনার স্ট্যাটাসটা 2024-এর 5ই আগস্ট থেকে এখন পর্যন্ত এমন নয়, এবং এমন ভাববার কোনো আইনি ভিত্তি ভারত খুঁজে পায় না। তবে এই যে রণধীর জয়সওয়ালের এই উক্তি, তাতে পরিষ্কার, সর্বশেষ তিনি যে মন্তব্য করলেন যে এটা আইনগতভাবেই মীমাংসা হতে হবে, তাতে পরিষ্কার যে এতদিন ধরে ভারত যেমন এ প্রসঙ্গে বাংলাদেশের সঙ্গে কোনো আলাপে রাজি হয় নাই, এমনকি এই যে খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ঘুরে এলেন ভারতে এবং এস জয়শঙ্কর, অজিত দোভালের সঙ্গে বৈঠক করে এলেন, সেখানেও যেমন তিনি শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ তুলতে পারেন নাই বা কোনো বিশেষ আশ্বাস নিয়ে আসতে পারেন নাই, বাংলাদেশের সঙ্গে এই প্রসঙ্গে আলাপ করতে কোনোভাবেই প্রস্তুত নয় ভারত। কারণ ভারত জানে আইনগতভাবেও, আন্তর্জাতিক আইন মাথায় রাখলেও ভারতের পক্ষে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা সম্ভব না, কারণ একদিকে তার উপর মৃত্যুদণ্ডের রায় ঝুলছে, আর অন্যদিকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে, যাকে এমনকি ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবীরা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট এক চোখা বলছেন, যেই আদালতের রায়ের বিষয়ে প্রশ্ন তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো প্রতিষ্ঠানগুলো, সেই রায়ের ভিত্তিতে ভারতের পক্ষে শেখ হাসিনাকে, যাকে আরেক রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র অতিথি হিসেবে তাদের কাছে পাঠিয়েছিল, তাকে প্রত্যর্পণ করা সম্ভব নয়। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন সেটা নিশ্চিতভাবেই ভারত জানে, এবং নিশ্চিতভাবেই তাকে, যিনি বিমানবন্দর থেকে, হিন্ডন বিমান ঘাঁটি থেকে অভ্যর্থনা জানিয়েছিলেন, সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও বিষয়টা জানেন। বাংলাদেশকে 2024-এর 5ই আগস্টের পর থেকেই ভারত নিরাপত্তার লেন্স দিয়ে দেখছে, এবং সেই তরফেই তারা আন্তর্জাতিক মিত্র শক্তিগুলোকে, সকল পক্ষকেই, এমনকি ব্রিক্সের রাশিয়া, চীনকেও জানিয়ে রেখেছে যে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি কারো বিনিয়োগের জন্যেই মঙ্গলজনক হবে না, এবং বাংলাদেশে কোটি কোটি মানুষের সংগঠন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রাখলে, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের ওপর লাগাতার হামলা মামলা বন্ধ না করলে, এবং চরমপন্থী ইসলামী গোষ্ঠীগুলোর যে জোর জবরদস্তি দেশটাতে চলছে সেটা থামানো না গেলে কিছুতেই বাংলাদেশ বিনিয়োগের জন্য কিংবা ভবিষ্যৎ কোনো পরিকল্পনার জন্য কোনো দেশেরই, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, চীন, রাশিয়া, যে দেশই সেটি হোক না কেন, মঙ্গলজনক হবে না। আমি এইভাবে মিটিংয়ে বলতেছিলাম যে এত ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি করলেই জ্বর আসে। বাংলাদেশের রাজপথে নতুন স্লোগান এটি, কিন্তু এই স্লোগান জন্ম নেয়নি কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে, কোনো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটিও এটি তৈরি করেনি। একটি ফোনালাপ, একটি দায়িত্বশীল মন্ত্রীর কয়েকটি শব্দ এবং দুর্যোগের মধ্যে আটকে পড়া পরীক্ষার্থীদের জমে থাকা ক্ষোভ
এই তিনটি উপাদান মিলেই একটি কথাকে কয়েক ঘন্টার মধ্যে রাজনৈতিক স্লোগানে পরিণত করেছে তারা। প্রশ্ন হলো, এই ফার্মের মুরগিদের রাজপথে নামতে বাধ্য করলো কে? শিক্ষার্থীরা নিজেরা, নাকি রাষ্ট্রের সিদ্ধান্তহীনতা, অসংবেদনশীলতা, নাকি দায়িত্বশীল পদে থাকা মানুষের ভাষা? চলুন বোঝার চেষ্টা করা যাক। কিছু বলার নাই, ওরা মাতাকা শক্ত। টিকটক আর ওদের নিয়ে কিছু বলার আছে? টিকটক আর না হইলে এরকম করে? দেশের বিভিন্ন অঞ্চল যখন প্রবল বৃষ্টি, জলাবদ্ধতা এবং বন্যায় বিপর্যস্ত, তখন এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হয়েছে। কেউ হাঁটু বা কোমর সমান পানি পেরিয়ে কেন্দ্রে গেছে পরীক্ষা দিতে, কেউ নৌকায় উঠেছে, কেউ দীর্ঘ যানজটে আটকে থেকে সময় মতো পৌঁছতে পারেনি। অনেক পরীক্ষার্থীর প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড পানিতে নষ্ট হওয়ার অভিযোগও সামনে এসেছে। চট্টগ্রামে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছে তারা পরীক্ষা বাতিল চায় না, তারা দুর্যোগের মধ্যে সবার জন্য সমান সুযোগ চায়। সরকারেরও নিশ্চয়ই যুক্তি ছিল, জাতীয় পরীক্ষা স্থগিত হলে ফল প্রকাশ পিছিয়ে যেতে পারে, বিশ্ববিদ্যালয় ভর্তি বিলম্বিত হতে পারে, পুরো শিক্ষাপঞ্জি প্রভাবিত হতে পারে। মাঠ প্রশাসন এবং আবহাওয়াবিদদের মতামত নেওয়ার কথাও শিক্ষামন্ত্রী বলেছিলেন। মন্ত্রণালয়ের দাবি, চট্টগ্রাম বিভাগের একটি কেন্দ্র ছাড়া অধিকাংশ স্থানে পরীক্ষা নেওয়ার উপযোগী পরিবেশ ছিল এবং প্রয়োজন হলে কেন্দ্র স্থানান্তরের অবস্থাও রাখা হয়েছিল। কিন্তু প্রশাসনিক যুক্তি আর মানুষের বাস্তব অভিজ্ঞতা তো এক জিনিস নয়। ঢাকার কোনো শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে যদি বলা হয় অধিকাংশ কেন্দ্রে পরীক্ষা নেওয়া সম্ভব, তাহলে কোমর সমান পানি পেরিয়ে যাওয়া শিক্ষার্থীর কষ্ট বাতিল করা যাবে না তো? বাতিল হয়ে যায় না আসলে। একটি কেন্দ্র নির্বিঘ্নে চলেছে মানেই সব পরীক্ষার্থী সমান সুযোগ পেয়েছে, এমন সিদ্ধান্তেও পৌঁছতে পারবেন না আপনি। জাতীয় পরীক্ষার মূল শর্ত শুধু প্রশ্নপত্র এবং কেন্দ্র প্রস্তুত থাকা নয়, প্রতিটি পরীক্ষার্থীর নিরাপদে কেন্দ্রে পৌঁছানোর বাস্তব সুযোগ নিশ্চিত করাও এর অংশ। এই সংবেদনশীল মুহূর্তেই শিক্ষামন্ত্রীর ফোন আলাপ প্রকাশ্যে আসে। কথোপকথনে তাকে বলতে শোনা যায়, ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে। পুরো কথোপকথনে মন্ত্রী বলেছেন তিনি নিজে পরীক্ষা স্থগিতের পক্ষে ছিলেন, কিন্তু বৈঠকে নাকি অন্যান্যরা রাজি হননি। তিনি একটি সভায় অন্য এক অভিভাবকের বক্তব্যের প্রসঙ্গ টেনে মন্তব্যটি করেছিলেন বলেও এই কথোপকথন থেকে বোঝা যায়। কিন্তু একজন মন্ত্রীর বক্তব্য বিশ্লেষণে শুধু কি বোঝাতে চেয়েছিলেন সেটি তো একমাত্র বিবেচ্য নয়। রাজাকারের নাতিপুতিদের চাকরি দেব নাকি মুক্তিযোদ্ধাদের চাকরি দেব, সেই প্রশ্ন তুলে যখন তুমি কে আমি কে, রাজাকার এবং নেমে এসে সরকার পরিবর্তন করা যায়। সুতরাং এই ফার্মের মুরগির মতো একটি অসংবেদনশীল বক্তব্য কি করে একজন মন্ত্রী, এবং তাও আবার শিক্ষামন্ত্রী, তার মুখ থেকে বের হয়, সেটা তো প্রশ্ন করতে হবে। তিনি যে ভাষা ব্যবহার করেছেন সেটি নাগরিক কিভাবে গ্রহণ করবে, সেটিও তো রাজনৈতিক দায়িত্বের অংশ। কারণ ফার্মের মুরগি কোনো সাধারণ উপমা নয়, এটি দুর্বলতা, কৃত্রিমতা এবং প্রতিকূলতা সহ্য করতে না পারার তাচ্ছিল্যপূর্ণ ইঙ্গিত। আর এই শব্দ যখন শিক্ষার্থীদের উদ্দেশ্যে একজন শিক্ষামন্ত্রীর মুখ থেকে বের হয়, ডক্টরেট শিক্ষামন্ত্রীর মুখ থেকে বের হয়, যারা দুর্যোগের মধ্যে পরীক্ষা দিতে গিয়ে বাস্তব ঝুঁকির মুখে পড়েছে, তখন তাদের কাছে সেটা তো আর রসিকতা থাকে না, তাই না? অপমান হিসেবে ধরা হয়, এবং অপমান তো অবশ্যই। ফলে পরীক্ষা স্থগিতের দাবি দ্রুত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পরিণত হয়েছে। সায়েন্স ল্যাব এবং উত্তরায় শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছে। দফা 1, দাবি 1 মিলনের পদত্যাগ এবং আমি কে তুমি কে ফার্মের মুরগি স্লোগান উঠেছে। চট্টগ্রামেও পরীক্ষা স্থগিত, অনুপস্থিতিদের পুনঃপরীক্ষা এবং প্রশ্নপত্রের ভুলের জন্য দায়ীদের শাস্তির দাবি উঠেছে। আমাদের রেজাল্ট খারাপ হবে, এটা করানো হবে বোর্ড থেকে, আমাদের রেজাল্ট খারাপ করানো। কারণ কি? কারণ আমরা অন্য সরকারের স্টুডেন্ট, আমরা বিগত সরকারের আমলের স্টুডেন্ট। আমাদের রেজাল্ট খারাপ হবে, ওরা বলবে যে বিগত সরকারগুলো শিক্ষা ব্যবস্থার এরকম হাল করে গেছে জন্য 26 ব্যাচের আজকে এই অবস্থা। তারপর দেখবেন 27 সাল থেকে ঠিকই কিন্তু সবগুলো ব্যাচের রেজাল্ট ভালো হবে। কারণ কি? তখন তারা বলবে যে নির্বাচিত সরকার আসার পর তাদের শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হয়েছে, যার কারণে রেজাল্ট ভালো হয়েছে। কিন্তু এটার কারণে আমাদের 26 ব্যাচের যে লসটা হইলো সেটা বলার বাইরে। বাংলাদেশের
রাজনৈতিক সংকটের মানে বর্তমান রাজনৈতিক সংকটের একটি পরিচিত সূত্র আমরা দেখতে পাচ্ছি। প্রথমে কোনো নীতি নির্ধারক বা প্রশাসনিক ব্যর্থতা নিয়ে অসন্তোষ তৈরি হয়, তারপর দায়িত্বশীল কেউ এমন একটি মন্তব্য করেন যা সেই অসন্তোষকে মর্যাদার প্রশ্নে পরিণত করে, বক্তব্যের ভিডিও বা অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়, কয়েক ঘন্টার মধ্যে হ্যাশট্যাগ, স্লোগান, কর্মসূচি তৈরি হয়ে যায় এবং তারপর রাজপথ অবরোধ। এরপর সরকার ব্যাখ্যা দেয়, গুজবের অভিযোগ তোলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই চক্রটি বিপজ্জনক, কারণ এতে প্রশাসন আগাম রাজনৈতিক ঝুঁকি শনাক্ত করতে ব্যর্থ হয়। আবার শিক্ষার্থীরাও ক্রমে বিশ্বাস করতে শিখছে যে আবেদন, স্মারকলিপি কিংবা আলোচনায় কিছু হয় না, দাবি আদায় করতে হলে রাস্তা বন্ধ করতে হয় এবং মব করতে হয়। বাংলাদেশে এই মব সংস্কৃতিকে ডক্টর ইউনূসের অবৈধ সরকার অন্য উচ্চতায় নিয়ে গেছে, আর তারেক রহমানের সরকার এটাকে এখন আইনি বৈধতা দিয়ে ফেলেছে এবং তারা জানে যে মানুষ মারলে তো ইনডেমনিটি পাওয়া যায়। কারণ আজকে যারা আন্দোলনে নেমেছে তাদের মধ্যে যে কেউ পুলিশ খুন করেনি তা তো আপনি বলতে পারবেন না। সুতরাং তারা কেন এইটা করবে না? সুতরাং খেলা জমছে। শিক্ষার্থীদের দাবি যৌক্তিক হতে পারে, হতে নাও পারে। বন্যার মধ্যে পরীক্ষা স্থগিত চাওয়ার যথেষ্ট কারণ থাকতে পারে, কিন্তু যৌক্তিক দাবি এবং সড়ক অবরোধ এক বিষয় নয়। গণতান্ত্রিক প্রতিবাদ আর জনজীবন জিম্মি করে সিদ্ধান্ত আদায়ের মধ্যে পার্থক্য আছে। রাষ্ট্র যদি বারবার রাজপথের চাপের কাছে নীতিগত সিদ্ধান্ত বদলায়, তাহলে ভবিষ্যতে প্রতিটি গোষ্ঠী একই পথ অনুসরণ করবে এবং সেই পথ ডক্টর ইউনূস খুলে দিয়ে গেছে। কিন্তু শিক্ষার্থীদের দোষ দিলে সমস্যার অর্ধেক বোঝাও হবে না আমাদের। একটি কার্যকর রাষ্ট্র নাগরিকের রাস্তায় নামার আগেই শুনতে পায় ঘটনাটা কি, সংকটের আগে বিকল্প পরিকল্পনা নেয়, সিদ্ধান্তের কারণ স্পষ্ট করে, ক্ষতিগ্রস্তদের জন্য পুনঃপরীক্ষা ঘোষণা দেয়, কোনো এলাকায় পরীক্ষা হবে বা কোথায় স্থগিত থাকবে তার স্বচ্ছ মানদণ্ড জানায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ, নাগরিকের দুর্ভোগকে উপহাস করে না, ফার্মের মুরগি বলে না। শেখ হাসিনার সময়ে রাস্তায় নেমে মেটিকুলাস ডিজাইনে সরকার পরিবর্তনের জন্য ব্যাপারটাকে টেনে নেওয়া হয়েছিল, কিন্তু এখন তো তা নয়। এখন তো ছাত্ররা চাইছে তাদের ন্যায্য অধিকার, যে তারা আসলে যেতে পারছে না পরীক্ষা কেন্দ্রে। শিক্ষামন্ত্রী নকল বন্ধের কঠোর অবস্থান নিয়ে প্রশংসা পেয়েছিলেন, লাভ দিয়ে সংসদে গিয়েছিলেন। নকল মুক্ত পরীক্ষা অবশ্যই জরুরি, কিন্তু একটি সঠিক নীতিকে ব্যক্তিগত উচ্ছ্বাস, আত্মপ্রশংসা কিংবা শিক্ষার্থীদের প্রতি অবজ্ঞার ভাষায় উপস্থাপন করলে তার সামাজিক গ্রহণযোগ্যতা একেবারে নষ্ট হয়ে যায়, যেটা ডক্টর মিলনের ক্ষেত্রে হয়েছে। নকল বন্ধ করা, পরীক্ষার্থীকে সম্মান করা পরস্পর বিরোধী নয়। কঠোর প্রশাসক হওয়ার অর্থ অসংবেদনশীল হওয়া নয়, যেটা মিলন হয়েছেন। তার বাচ্চা কাচ্চা বাংলাদেশে পড়াই, তো তার বাচ্চা কাচ্চা কেন বাইরে পাঠাইছে? সরকারের কেন তার মেয়েকে বাইরে পড়াইছে? বাংলাদেশে পড়াইতে পারতো না কেন? এখানে আমরা কেন অসুবিধা ভোগ করবো? আমি তাকে বলবো যে যদি সুশিক্ষণ ভাবে বাংলাদেশ গড়তে চায় তাহলে তাকে আগে ঠিক করতে হবে। ঠিক যদি সে হয় তাহলে বাংলাদেশ হবে, নাহলে কিছুই। আর কোয়েশ্চেনের প্যাটার্ন সে এবার যা করছে, আল্লাহ তার বিচার শেষ, আর কিছু। এই ঘটনার বড় শিক্ষা হলো, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার জ্বালানি শুধু বিরোধী রাজনীতি বা সামাজিক যোগাযোগ মাধ্যম নয়। দায়িত্বশীল ব্যক্তিদের ভাষা, বিলম্বিত সিদ্ধান্ত, দুর্বল সংকট ব্যবস্থাপনা, নাগরিকের বাস্তবতাকে অস্বীকার করার প্রবণতাও সেই অস্থিরতা তৈরি করে। যেসব শিক্ষার্থীকে ফার্মের মুরগি বলা হলো, তাদের অনেকেই বৃষ্টিতে ভিজে পানি পেরিয়ে পরীক্ষা দিতে গিয়েছে। শিক্ষামন্ত্রী আমাদেরকে বলেছে আমরা নাকি ফার্মের মুরগি, বাপ মায় ফার্মের মুরগি জন্ম দিচ্ছে, আমি কি করবো? মাথায় 2 ফোঁটা পানি পড়লে বলে জ্বর আসে। আরে ভাই, কালকের একটা পরীক্ষা না দিলে মানুষ মরে যাইতো। এই যে একটা মেয়ে সুইসাইড করছে কালকে পরীক্ষা দিয়ে আইসে, এটা কি প্রধানমন্ত্রী বা শিক্ষামন্ত্রী ড্রাইভার নিবে? রাষ্ট্র যদি তাদের দুর্বল মনে করে, তাহলে তারা রাজপথে শক্তি দেখাবে। এটা রাজনৈতিক মনস্তত্ত্ব। আর বিপদটা তো সেখানেই। একদিকে সরকার নাগরিকের আস্থা হারাচ্ছে, অন্যদিকে নাগরিকের একটি অংশ রাজপথকেই একমাত্র কার্যকর প্রতিষ্ঠান বলে মনে করছে। এই দুই প্রবণতা পাশাপাশি চললে কোনো দেশ স্থিতিশীল হতে পারে না। বাংলাদেশের স্থিতিশীলতা হুমকির মুখে ডক্টর ইউনূস যতখানি ফেলেছিল, তার দায় তারেক রহমানের সরকার, ডক্টর ইহসানুল হক মিলনের মতো শিক্ষামন্ত্রীরও। I used to fly no. Try to understand. I was that minister who took the helicopter by my own expenses. প্রত্যেক পরীক্ষা যেই টাইমে হয় সেই টাইমে হবে। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণের ভাষা কি দায়িত্বশীল হবে, নাকি রাষ্ট্র নাগরিককে অপমান করার আগে ব্যাপারটা একটু ভাববে? শিক্ষার্থীরা কি বুঝবে? প্রতিবাদের অধিকার মানে অন্য মানুষের চলাচল বন্ধ করার
অধিকার? সরকার কি এমন ব্যবস্থা তৈরি করবে যাতে যৌক্তিক অভিযোগ শোনাতে কাউকে রাজপথে নামতেই না হয়? কি পদত্যাগ করছো তো? পদত্যাগ করতে হবে, ক্ষমতার অপব্যবহার হবে না, হবে না। যাদেরকে ফার্মের মুরগি বলা হচ্ছে তারা আসলে রাজপথে জন্ম নেয়নি, তাদের রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে এবং তারা আসলে ক্ষমতার ভাষাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ম্যান হলে যে পানিগুলো আছে না, এগুলারে যদি একটা বোতল যদি নিয়ে যদি শিক্ষামন্ত্রী যদি আমার হয়ে যদি খাওয়াই দিয়ে আসতে পারেন, তাহলে আপনার জন্য বিশেষভাবে আমি উপহার দিব, বুঝছেন? শিক্ষামন্ত্রী আঙ্গরে টেস্ট করতেছে, যে সায়েন্টিস্টরা যেমন কুত্তা বিলাইয়ের উপরে টেস্ট করে, আঙ্গরে ওরকম কুত্তা বিলাই বানায় টেস্ট করতেছে। আর কিছু এখন রাষ্ট্রের দায়িত্ব তারা এসব ভাষা ব্যবহার করবে নাকি রাস্তা খালি করবে, রাস্তা খালি করার জন্য ব্যবস্থা নেবে, যে কারণে মানুষ রাস্তায় নামছে তার কারণ দূর করবে। ভাগ্য ভালো যে এখনো পর্যন্ত বিদেশিরা তারেক রহমানের সরকারকে ফেলতে চাইছে না। কে জানে, কোনো বিদেশি সরকার হয়তো ফেলতেও চাইছে, কারণ নাহিদ, সার্জিস, হাসনাত, নাসির পাটোয়ারি তারা তো বলেই চলছে এই সরকারকে তারা নামিয়ে ছাড়বে। খোঁজ নেওয়া দরকার না যে এই ফার্মের মুরগিদের মাঠে নামালো কারা? ফার্মের মুরগিরা না আবার তারেক রহমানের সরকারকেই ফেলে দেয়। ভালো থাকবেন সবাই।